ইনভেস্টরদের ১৬,০০০ কোটি টাকা উড়ে গেছে। ১৭৫০ থেকে একদম নিচের লো লেভেলে ৬৫০ টাকায় পড়ে গেছে, মানে প্রায় 60% ডাউন। ব্যাংকের ভেতর কি কোনো স্ক্যাম হলো? আর আপনার পোর্টফোলিওতে যদি এই স্টকটা থাকে তাহলে আপনি কি করবেন? হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল ইনভেস্ট ইশারা। টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। ভারতবর্ষের একটা বড় ব্যাংক ইন্ডাসইন্ড ব্যাংক আজকে 25% নিচে পড়ে গেছে। কি এর কারণ কি? একদিনে কিভাবে এই স্টকটা 25% নিচে পড়লো, আর ইনভেস্টারদের কত টাকাই বা লস হলো? আর আপনার পোর্টফোলিওতে যদি এই স্টকটা থাকে তাহলে আপনি কি করবেন? আমার পোর্টফোলিওতে এই স্টকটা আছে কি নেই সেটাও জানাবো। আর যদি আপনি এখন ঢুকতে চান এই স্টকে, কিভাবে ঢুকবেন, কি ঢুকবেন না সেটাও আপনাদের জানাবো। তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকি আজকের টপিক, কি করব আমরা এখন ইন্ডাসইন্ড ব্যাংক স্টকে। যদি আপনার কাছে এই স্টকটা থাকতো, আপনি মার্কেট বন্ধ হবার পর দেখলেন আপনার পোর্টফোলিও 25% কেটে গেছে, ইনভেস্টারদের ১৬,০০০ কোটি টাকা উড়ে গেছে। হ্যাঁ, আমি কথা বলছি ইন্ডাসইন্ড ব্যাংকের স্টক নিয়ে। যেই স্টকটা তাদের অল টাইম হাই ১৭৫০ থেকে একদম নিচের লো লেভেলে ৬৫০ টাকায় পড়ে গেছে, মানে প্রায় 60% ডাউন। আর আর কালকে সেটা 25% ডাউন হয়েছে, ৯৩০ থেকে ৬৫০ ছুঁয়ে গেছিল। কি কারণ? ব্যাংকের ভেতর কি কোনো স্ক্যাম হলো, না ব্যাংকের ম্যানেজমেন্টের কোনো দোষ? কি কারণ হতে পারে তাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কারণ যেটা জানা যাচ্ছে, যে সমস্ত ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যাদের কাস্টমারদের লোন দেয়, সেই সব কাস্টমারদের ক্রেডিট স্কোর খুব কম হয়, তারা ইনসিকিউর লোন প্রোভাইড করে, আর সেই সব লোনের ইন্টারেস্ট অনেক বেশি হয়। কিন্তু ছোটোখাটো মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কোনো ব্যাংক নেই, সেখানে কাস্টমাররা এসে টাকা ডিপোজিট করে না। তারা কার কাছে যায়? তারা কমার্শিয়াল ব্যাংকের কাছে লোন চায়। আর কমার্শিয়াল ব্যাংক তাদের ইন্টারেস্ট বেশি, কারণে ইন্টারেস্টটা বেশি, তাই জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে লোন দেয়, সেখানে তাদের প্রফিটটা বেশি। ইন্ডাসইন্ড ব্যাংক সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে লোন দিয়েছিল এবং প্রচুর লোন ডিফল্ট হয়েছিল, এবং তাদের লোন গ্রোথ যেটা 18% ছিল সেখান থেকে সেটা 12%-এ নেমে এসেছিল। এই হতে পারে একটা কারণ। আর একটা কারণ কি হতে পারে? আরবিআই এই সমস্ত ব্যাংকে ট্র্যাক করে, আরবিআই এর সমস্তটাই জানা ছিল, তাই তাদের সিইওকে 1 বছর এক্সটেনশন দেয়নি, কারণ তার খুব খারাপ পারফরমেন্স ছিল। আরবিআই এগুলো সব জানতো, কারণ আরবিআই সব ব্যাংকের টার্গেট পূরণ হলো কিনা, তাদের এনপিএ বাড়লো কিনা, সমস্ত তাদের ট্র্যাক রেকর্ডে রাখে। আর আরবিআই বুঝেছিল এই ইন্ডাসইন্ড ব্যাংকের পারফরমেন্স খুব খারাপ হচ্ছে, তাই জন্য তাদের সিইওকে তারা 1 বছর আর এক্সটেনশন দেয়নি। এইগুলো ছিল তো আগের কারণ, তাই জন্য শেয়ার আস্তে 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 পড়তে লাগছিল, কিন্তু আমরা যারা ইনভেস্টার আমরা অতটা বুঝতে পারছিলাম না। এতদিন ধরেই এখানে গোড়ায় গলদ ছিল কোম্পানিটার মধ্যে। সেদিন কি হলো, যেদিন 25% পড়ে গেল, সেদিন তাদের ডেরিভেটিভ বুকে দেখা গেল ১৫০০ কোটি টাকার লস। ব্যাংক বলছে তাদের অ্যাকাউন্ট এরর, তারা বুঝতে পারেনি। 7 বছর ধরে
তাদের অ্যাকাউন্ট এরর তারা বুঝতে পারলো না, 1500 কোটি টাকা লস হয়ে গেল, কোম্পানি নিজেই বুঝলো না। এই 1500 কোটি টাকা মানে তাদের নেট ওর্থের 2.35%। ব্যাংক বলছে এটা কোনো বড় ইস্যু নয়, তারা 1 বছরের মধ্যে রিকভারি করে নেবে। কিন্তু এই ফোর্থ কোয়ার্টারেও তাদের একটা বড় লস হবে, আর তাদের পারফরমেন্স খারাপের জন্য ফোর্থ কোয়ার্টারে ইন্ডাসইন্ড ব্যাংকের রেজাল্টও খারাপ হবে। ফলে স্টকটা আরও কমবে, এরকম আমি বলছি বলেই কমবে তা নয়, মানে এরকম ধারণা করা যাচ্ছে। সমস্ত ব্রোকার হাউস তাদের যে টার্গেট দিয়েছিল ইন্ডাসইন্ড ব্যাংকের, সেই টার্গেট অনেক কমিয়ে দিয়েছে। তাহলে ব্যাংক বলছে আমরা এই 1 বছরের মধ্যে সব ঠিকঠাক করে ফেলবো, কিন্তু আমরা যারা ইনভেস্টার তারা 7 বছর ধরে এই যে ব্যাংকের ভেতরে এটা অ্যাকাউন্টিং এরর না স্ক্যাম কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের কি আর ভরসা থাকবে? আমরা কি আর ট্রাস্ট করতে পারবো সেই ব্যাংকের সেই কোম্পানিটার ওপর? সেখানে কি আমরা ইনভেস্ট করতে পারবো? এখন এই স্টকে কি হতে পারে দেখুন, এক্সটার্নাল অডিটর এসে এরর ক্লিয়ার করে দেবে, এরর ক্লিয়ার হলে আবার স্টক তাদের রিদমে চলতে থাকবে। 2, লিডারশিপ চেঞ্জ হয়ে যাবে। লিডারশিপ চেঞ্জ হয়ে গেলে যেমন গতিতে স্টক যাচ্ছিল মোটামুটি আপ ডাউনের মধ্যে যাবে, কিন্তু হাই পারফরমেন্স আপাতত দেবে না। নতুন লিডারশিপ এলে হুট করেই যে তারা কোম্পানিকে আরো বড় করে ফেলবে সেটা হয় না। আগেই বলেছি এরা বড় কোম্পানি, এরা মার্কেট ক্যাপ এদের প্রায় 20,000 কোটি টাকারও বেশি। এরা একটু ব্যবসা বাড়াতে গেলেও এদের অনেকটা টাকা লাগে। সুতরাং যদি অন্য লিডারশিপ আসে, এসেই যে স্টকটাকে ঠিকঠাক করে দেবে, কোম্পানিকে ঠিকঠাক করে দেবে, তা হবে না। ঠিক আছে, 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর হতে পারে এই কোম্পানির আরো এরর পাওয়া গেল, কি আরো স্ক্যাম পাওয়া গেল, যেটা আমরা পাস্টে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে দেখেছি। তাহলে এই ইন্ডাসইন্ড ব্যাংকের বটম কোথায় হবে আমাদের কারুর আইডিয়া নেই। এই ইন্ডাসইন্ড ব্যাংকের বটম কোথায় হবে। তাহলে আমরা কি করব? দেখুন, ইন্ডাসইন্ড ব্যাংকের যা চার্ট তা দেখে মনে হচ্ছে না সেটা অনেকটা উঁচুতে যাবে কিংবা আস্তে 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 আবার গ্রো করবে। তারা হয়তো একটা জায়গায় কিছুদিন সময় কাটাবে, আবার যাবে, আবার কিছুটা সময় কাটাবে, আবার একটু ওপরে উঠবে, কিংবা আবার নিচে নেমে যাবে। এই চার্টের মধ্যে আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যেটা গ্রো করে যাবে। বাজারে এখন প্রচুর অপরচুনিটি। আপনার যদি ইন্ডাসইন্ড ব্যাংক থাকে আপনার পোর্টফোলিওতে, তাহলে আপনি এক্সিট নিতে পারেন। কখন এক্সিট নেবেন? দেখুন, প্রত্যেকটা কোম্পানি যদি এরকম 25%, 20% পড়ে যায়, বড় কোম্পানি, তারা কিন্তু একটা শর্ট টার্ম বাউন্স দেয়। শর্ট টার্ম বাউন্স একটা দেবে, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি শর্ট টার্ম বাউন্স দেবার। সেই শর্ট টার্ম বাউন্সে আপনি বেরিয়ে যেতে পারেন, কিংবা আপনার যদি মনে হয় যে আমি এখনই বেরিয়ে যাব, এখন বাজারে অপরচুনিটি বেশি, এখন অনেক স্টক অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি মনে করেন হোল্ড করতে পারেন, দেখুন আপনার যদি লং টার্ম ভিউ হয়, 10 বছর 15 বছর যদি ভিউ হয়, তাহলে সেই কোম্পানি ওপরে যাবে। কিন্তু এই কোম্পানিটা এমন কিছু করে বসেছে যেইটা মনে হচ্ছে যদি স্ক্যাম থাকে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। সুতরাং এই পজিশন থেকে এক্সিট নেওয়াটাই বেটার। কোনো অ্যাভারেজ করা দরকার নেই, জাস্ট এক্সিট নিয়ে দিন, নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। আবার যদি তার ভলিউম আসে, স্টক দেখার কিছু নিয়ম আছে, সেগুলো আমি পরে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। যদি তার হট করে ভলিউম এসে যায় সেই স্টকে, কিংবা তার 200 EM এর ওপর কিংবা একটা গোল্ডেন ক্রস ওভারের কাছে চলে আসে,
তখন আবার আপনি ভাবনা চিন্তা করতে পারবেন এই স্টকে। কিন্তু এখন বাজারে প্রচুর অপরচুনিটি, আপনি এই স্টক থেকে বেরিয়ে প্রচুর স্টক অনেক সস্তায় আছে, আপনি সেখানে নিবেশ করতে পারেন। এবার আমি বলবো আমার পোর্টফোলিওতে ইন্ডাসইন্ড ব্যাংক আছে কি নেই। আমার পোর্টফোলিওতে ইন্ডাসইন্ড ব্যাংক আছে। আমার কতটা ইন্ডাসইন্ড ব্যাংক আছে দেখুন, আমার শর্ট টার্ম পোর্টফোলিও একটা আছে, আমার একটা লং টার্ম পোর্টফোলিও আছে। শর্ট টার্ম পোর্টফোলিওতে যেগুলো যদি ক্যালকুলেশন করতে হয়, তবে আমার পোর্টফোলিওর সাইজের 5% ইন্ডাসইন্ড ব্যাংকে আছে। আর যদি লং টার্ম পোর্টফোলিও দেখেন, সমস্ত কিছু লং টার্মের জন্য যেগুলো আমি পোর্টফোলিওতে সাজিয়েছি, তার 0.75% ইন্ডাসইন্ড ব্যাংক আছে। সুতরাং এমনভাবে আপনিও ইনভেস্ট করবেন যা, যদি আপনার এরকম কিছু একটা দুর্ঘটনা ঘটে কোনো স্টকের সাথে, আপনি সেখানে একদম রিল্যাক্স থাকবেন, আপনি আরো অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন সেখানে। আপনার যদি আজকে ইন্ডাসইন্ড ব্যাংক, ধরুন আপনার পোর্টফোলিওর হাফ থাকতো, অনেক কম ভ্যালুয়েশনে চলে এসেছিল, প্রায় 900 টাকা থেকে সবাই নিতে শুরু করছিল, আমিও 900 টাকাতেই ঢুকেছিলাম। যদি আপনার পোর্টফোলিওর আপনিও যদি ওইভাবেই ঢুকতেন হাফ ক্যাপিটাল দিয়ে, আজকে বুঝতে পারছেন আপনি যে কি কি অবস্থাটাই না আপনার হতো। সুতরাং সব সময় পোর্টফোলিওটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বানানোর চেষ্টা করুন। এই পোর্টফোলিও বানানো নিয়েও একটা ভিডিও আমি দেব, সুন্দরভাবে আপনাদের পোর্টফোলিওর ডাইভার্সিফাই করে দেবো, যেখানে একটা স্টক 20% 25% নেবে গেলেও অন্য স্টক আপনাকে বাঁচিয়ে দেবে। সুতরাং মধ্য কথায় আসি, ইন্ডাসইন্ড ব্যাংকে এখন ইনভেস্ট আমার মতে আসা না আসাই ভালো। আর হ্যাঁ, যদি আপনাদের ইনভেস্ট থাকে ইন্ডাসইন্ড ব্যাংকে, তবে অ্যাভারেজ না করাই ভালো। আর এক্সিট নিয়ে কোনো ভালো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন। এই হলো কথা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন। আরও ইনফরমেশনের জন্য আরও ভিডিও আমি আনতে চলেছি। প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে একটু জানান আমার কাজ কেমন হচ্ছে, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, তবেই আমি আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। ধন্যবাদ।